আপনি ঠিক করতে হবে যে সেপ্টেম্বর যদি ইনটেকে আসতে চান আর স্কলারশিপ নিয়ে আসতে চান, তাহলে 1 বছর আগে, অর্থাৎ আপনারা যদি এই আগামী সেপ্টেম্বর তো আর হবে না, এই সেপ্টেম্বরের অলরেডি ডেডলাইন শেষ সিভেনিং এবং অন্য কমনওয়েলথ স্কলারশিপ, সেটা গত বছরে শেষ হয়ে গেছে 2024 সালের যে স্কলারশিপের জন্য যে আপনার 24-25 যে সেশন আছে, সেই সেশনের ডেডলাইন গত অক্টোবর-নভেম্বরে শেষ হয়ে গেছে। তারপর আবার ওপেন হবে এই বছরের, অর্থাৎ 2024-এর সেই সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর, এই 3 মাসের মধ্যে ওপেন হয় এবং ডেডলাইন থাকে আপনার 2025-26 সেশনের জন্য স্কলারশিপ ওপেন হবে। তো আপনি এই স্কলারশিপ যদি ধরতে চান, তাহলে আপনাকে এখনই আবেদন করতে হবে। এখনই আবেদন করলে আপনি দেখা যায় যে আইএলটিএসটা দিয়ে দেবেন আগে। ফার্স্ট স্টেপে আপনি যদি স্কলারশিপ পাওয়ার ইচ্ছা থাকে, যারা আমরা বাংলাদেশি ডাক্তার আছি বা অন্যান্য যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করতেছেন বা ব্যাচেলর কমপ্লিট করে বসে আছেন বা আসার জন্য খুব চিন্তিত, বা কিভাবে আসবেন, কিভাবে বৃত্তি নিয়ে আসবেন, সেগুলো নিয়ে টেনশিত আছেন, তাহলে আপনি যেটা করবেন, আপনি এখনই আইএলটিএসটা প্রিপারেশন নেন। আইএলটিএসটা নিয়ে অন্তত 2-3 মাসের মধ্যে আইএলটিএস কমপ্লিট করার পর আপনি ইয়ের জন্য বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দিতে হবে খুব দ্রুত, অর্থাৎ জুনের মধ্যে, যদি জুন মধ্যে বা আপনি যদি ওই ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ বৃত্তির আগে করলে তো হবে না, যেহেতু অফার লেটার পেতে একটু সময় লাগে, 2-1 মাসও লেগে। কোনো ইউনিভার্সিটি দেখা যায় বেশি সময় নেয়, কোনো ইউনিভার্সিটি কম সময় নেয়, কিছু দেখা যায় 1 সপ্তাহের ভিতরে পাওয়া যায়, কিছু 1 মাস পরে পাওয়া যায়। তো আপনি যেটা করবেন একটু সময় নিয়ে করবেন, অর্থাৎ আপনি আইএলটিএসটা আগে যতদূর পারেন আইএলটিএসটা কমপ্লিট করার পর আপনি হাতে 3-4 মাস সময় নিয়ে তারপর ভার্সিটিগুলোতে আবেদন করা শুরু করবেন। তাহলে আপনি ভার্সিটি আবেদন করার পর যখন অফার লেটার পেয়ে যাবেন, অফার লেটার পাওয়ার পর আপনি ওই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে আবেদন করার পর আপনি দেখবেন যদি স্কলারশিপে এলিজিবল হয়ে যেতে পারেন। এখানে আরেকটা কথা বলে রাখি স্কলারশিপের জন্য, তাহলে আপনার কী কী কাগজপত্র লাগবে। সেক্ষেত্রে প্রথমে ওরা চাইবে আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি, অফার লেটার, আনকন্ডিশনাল অফার লেটার, পাশাপাশি স্টেটমেন্ট, একটা পারপাস অফ স্টেটমেন্ট লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আপনার এসওপি লাগবে। এই পাশাপাশি আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের সার্টিফিকেট এবং আপনার জব এক্সপিরিয়েন্স। তো এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করে রাখেন। করার পরে আপনি অক্টোবর বা নভেম্বর যখনই ডেডলাইন থাকে, ডেডলাইনের মধ্যে আবেদন কমপ্লিট করার জন্য। এখন এগুলোর লিঙ্ক কোথায় পাবেন? এগুলোর লিঙ্ক আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন খুব সহজেই। সিভেনিং স্কলারশিপ লিখলেই আপনি সব কিছু পেয়ে যেতে পারেন। পাশাপাশি বাংলাদেশের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে, এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলেও আপনি এগুলো লিঙ্ক পাবেন। কারণ আরেকটা হলো যে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন, সেখানে কিন্তু ওদের অফিস। এই কমনওয়েলথ স্কলারশিপের আবেদনের ড্রাফট কপি আপনি ওখানে পেয়ে যাবেন। যে ইউজিসি যে আছে ইউনিভার্সিটির মঞ্জুরি কমিশন, এই কমিশনের ওয়েবসাইটে গেলে আপনি ওখানে আবেদনের ফর্ম এবং কী কী কাগজপত্র লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে আপনি পাবেন। পাওয়ার পর ওই অনুযায়ী আপনি আবেদন করে দেবেন। আশা আছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে স্কলারশিপ পেয়ে যাবেন। স্কলারশিপ পাইলে আপনার সব ধরনের খরচ আপনার ওই স্কলারশিপে দিয়ে হয়ে যায়। এখানে দেখা যায় যে ট্রাভেলিং কস্ট, তারপর অ্যাকোমোডেশন, টিউশন ফি, তারপর বই পুস্তক, যা যা লাগে এভরিথিং আপনি এই স্কলারশিপ দিয়ে কভার করতে পারবেন। তাহলে আর যদি স্কলারশিপ না থাকে তাহলে কি করবেন? স্কলারশিপ না থাকলে আপনি যদি সেলফ ফান্ডেড হয়, বিশেষ করে আপনি যদি ফান্ড মোটামুটি জোগাড় করতে পারেন, তাহলে আপনি এই ফান্ড দিয়ে নিজে নিজে
চলে আসতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার স্কলারশিপের জন্য আর বসে থাকতে হয় না বা সময় নিয়ে আপনার হচ্ছে আবেদন করতে হয় না। আপনি দেখা যায় যে 3-4 মাস হাতে নিয়েই মোটামুটি তখন হচ্ছে আপনি চলে আসতে পারবেন। অর্থাৎ যদি আপনার মন মতো সাবজেক্ট পেতে চান সে বা হচ্ছে আপনার ডিজায়ার যে ইউনিভার্সিটিতে আপনি চান্স পেতে চান, সাবজেক্ট পেতে চান, সেক্ষেত্রে আইএলস বা হচ্ছে ইংলিশের যে ক্রাইটেরিয়া থাকে, যে রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনি খুব সহজে হচ্ছে অফার পেতে পারেন এবং হচ্ছে আপনি সেলফ ফান্ডের মাধ্যমে আপনি চলে আসতে পারেন। কিন্তু সর্বোচ্চ 3 মাস 4 মাস হচ্ছে আপনি যখন যে ইনটেকে আসতে চান তার 3-4 মাস আগে থেকে প্রস্তুতি নিলে হয়ে যায়। যেমন আমার কথা যদি একটু বলি, আমার মোটামুটি 3 মাসে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এবং আমি চলে আসছি। তো আপনারও আগে সেই ধরনের ডেডিকেশন থাকা লাগবে। পাশাপাশি আপনার যদি ফান্ড থাকে, নিজের ফান্ডে আপনি আসতে চান তাহলে চলে আসতে পারেন। সেক্ষেত্রে ফান্ড কতটুকু লাগতে পারে সব মিলিয়ে আপনি একদম এ টু জেড যদি বলি তাহলে ধরে নেন যে 15 থেকে 20 লাখ টাকা হলে আপনি হচ্ছে চলে আসতে পারবেন সব খরচ মিলায়া, এবং হচ্ছে 2 মাসের থাকা খাওয়ার খরচ সহ আপনার মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা যদি জোগাড় করতে পারেন তাহলে এ দিয়ে হয়ে যাবে, আর টেনশনে কিচ্ছু নাই। তো তাহলে কিভাবে কি করবেন, প্রথমে আপনি হচ্ছে জাস্ট আইএলসটা অথবা হচ্ছে ইংরেজির অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে, বিশেষ করে যদি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে এমওয়াই সার্টিফিকেট, অথবা হচ্ছে আপনার যদি টোফেল থাকে সে তার সার্টিফিকেট, বা ওইটি থাকলে ওইটি সার্টিফিকেট, যাই হোক ইংরেজির সার্টিফিকেটটা লাগবে। কিংবা কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় তাদের ইন্টারনাল ইংলিশ এক্সাম নেয়, ওই ইন্টারনাল এক্সাম যদি পাস করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওদের ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যায়। তারপর আপনাকে ওখান থেকে একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। পাশাপাশি আর কী কী লাগবে, তাহলে আপনি হচ্ছে আপনার প্রস্তুতি নেবেন 3-4 মাস আগে। প্রথমে আপনি কী রেডি করবেন, প্রথমে আপনার ইংলিশের যে সার্টিফিকেট আছে সেটা রেডি করবেন। তারপর স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ যে সাবজেক্টে আপনি পড়তে চাচ্ছেন, যে ইউনিভার্সিটি পড়তে চাচ্ছেন, ওই ইউনিভার্সিটির নাম সহ সাবজেক্ট সহ আপনার হচ্ছে একটা এসওপি লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা হচ্ছে কেন আপনি ওই সাবজেক্টেই চয়েস করলেন, কেন ওই বিশ্ববিদ্যালয়ে চয়েস করলেন, কেন ইউকে বা হচ্ছে অন্য কান্ট্রি সিলেক্ট করলেন না, এগুলো সব মিলিয়ে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আপনি লিখবেন। কীভাবে লিখবেন, কীভাবে কী করবেন, এগুলো নিয়ে লাগলে অন্য দিন বা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তার আগে তাহলে আপনি কী কী লাগতেছে, আপনার আইএলস বা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টের এলিজিবল যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নেবেন। তারপর হচ্ছে ইংলিশে যারা হচ্ছে জানেন না বা হচ্ছে স্কোর কম, সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এমওয়াই দেয়, হয়ে যায় এমওয়াই দেবেন, বা অল্টারনেট যে এক্সামগুলো আছে সেগুলো আপনি দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নেবেন। সার্টিফিকেট তাহলে ইংলিশ রিকোয়ারমেন্ট হয়ে গেল, এসওপি হয়ে গেল। এরপর হচ্ছে আপনার যে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যারা হচ্ছে গ্যাপ থাকে এডুকেশনের, অর্থাৎ ব্যাচেলার কমপ্লিট করার পর মাস্টার্স বা মাস্টার্সের মাঝখানে গ্যাপ থাকে, কিংবা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করার পর মাঝখানে 2-1 বছর গ্যাপ হয়ে যায়, তো এই গ্যাপটা কেন হলো সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে। পাশাপাশি যদি যারা জব করে তাহলে জব সার্টিফিকেটটা, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। তাহলে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এসওপি এবং হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। তারপর একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে, বিশেষ করে আমরা যারা ডাক্তার তাদের হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট, বা তারপর হচ্ছে আমাদের যে ব্যাচেলর এমবিবিএস সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা যেটা পাই, যেটা যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছেন, তো পাশাপাশি হচ্ছে অন্যান্য যারা ইউনিভার্সিটির আন্ডারে আছেন তাহলে ইউনিভার্সিটি সার্টিফিকেট অর্থাৎ ব্যাচেলার সার্টিফিকেট। তারপর আমাদের হচ্ছে বিএমডিসির সার্টিফিকেট। এরপর আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এখন এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি হচ্ছে আসলে রেডি করবেন মূলত হচ্ছে সময় ভিসার অ্যাপ্লাই করা যখন আপনি করবেন, বা আপনি যখন হচ্ছে কন্ডিশনাল অফার যদি থাকে
যে আপনাকে যদি বলে যে হচ্ছে আপনার ফান্ড স্টেটমেন্ট রেডি করার জন্য, তখন হচ্ছে আপনি হচ্ছে এটা করবেন। আদারওয়াইজ এর আগে করার দরকার নাই, কারণ এর আগে করতে গেলে আপনাকে অনেকগুলো খরচ করতে হবে, আপনার খরচ হয়ে যাবে অনেকগুলো টাকা। তো আপনি যদি পরে করেন এতে অসুবিধা হবে না, কারণ এটার মূলত হচ্ছে আপনি যদি কন্ডিশন দেওয়া থাকে, সব জায়গায় কন্ডিশন থাকে না, সব ইউনিভার্সিটি কন্ডিশন দেয় না, কিছু কিছু ইউনিভার্সিটি দেয়। আর হচ্ছে আপনার যখন হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন তার 28 দিন আগে বা 1 মাস আগে হচ্ছে করলেই হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার রেডি করবেন। এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে রেডি করবেন বা কত টাকা দেখাতে হবে, অ্যাকচুয়ালি ব্যাঙ্ক স্টেটমেন্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ফান্ড থাকে সেক্ষেত্রে নিজেরটা নিজেই করতে পারেন। আর যদি যাদের ফান্ড নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা ব্যাংকে, যারা হচ্ছে ইউকেবিআই এলিজিবল ব্যাংক বাংলাদেশের, বিশেষ করে প্রিমিয়ার ব্যাংক, তারপর পূবালী ব্যাংক, তারপর সিটি ব্যাংক, এরপর প্রাইম ব্যাংক, এরপর অন্যান্য যে ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক, তারপর মোটামুটি ম্যাক্সিমাম ব্যাংক থেকেই হচ্ছে স্টেটমেন্ট গ্রহণ করে, কিন্তু কিছু কিছু ব্যাংক থেকে হচ্ছে ইউকেবিআই স্টেটমেন্ট নেয় না। সেগুলো একটু দেখে নেবেন এলিজিবল কোন ব্যাংকগুলো আছে। তো এই এলিজিবল এই ব্যাংকগুলোর স্টেটমেন্ট গ্রহণ করলে তাহলে আপনার হচ্ছে কী কতটুকু ব্যাংক কত টাকা দেখাতে হবে আপনার, এটাও ভ্যারিয়েবল, কারণ রিজিয়ন অনুসারে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হয়। ব্যাংক স্টেটমেন্ট আসলে কিছু না, এটা হচ্ছে আপনার ইউকে আসার পর আপনার থাকা খাওয়া খরচ এবং আপনি যে চলতে পারবেন কি না তার একটা খরচ দেখানো। আপনার দেখা যায় যে আমরা যেটা করছিলাম, আমাদের হচ্ছে 9,705 পাউন্ডের মতো ছিল, অর্থাৎ 1,023 পাউন্ড পার মান্থ হিসাব করে দেখা 9 মাসের কতটুকু আসে, অর্থাৎ প্রায় হচ্ছে 9,700 সামথিং পাউন্ড। এই পাউন্ডে বাংলাদেশি টাকা, তখন আমি যখন আবেদন করি তখন বাংলাদেশের টাকা পাউন্ডের রেট ছিল হচ্ছে 142, এখন হচ্ছে ওইটা হলো 152। সেক্ষেত্রে দেখা যায় যে আরও বেশি আসবে। তো দেখা যায় আমি হচ্ছে শো করছিলাম হলো 16 লাখ টাকা, বাংলাদেশে 16 লাখ টাকা আমি হচ্ছে শো করাইছি। আর এই 16 লাখ টাকা শো করানো আসলে নিজের টাকায় খুব কম ছিল। এতে হচ্ছে আপনার প্রিমিয়ার ব্যাংকে ওরা হচ্ছে 1,20,000 টাকা জমা নিয়ে আপনি যদি 3 মাস আগে থেকে রেডি করতে চান বা হচ্ছে 1 মাস আগে থেকে রেডি করতে চান, সেক্ষেত্রে ওরা 1,30,000 বা 20,000 যার থেকে যতটুকু ওরা নিতে পারে জমা রেখে হচ্ছে আপনাকে হচ্ছে একটা স্টেটমেন্ট ওরা রেডি করে একটা সার্টিফিকেট আকারে দিবে। সেই সার্টিফিকেটটা হচ্ছে আপনি শো করতে হবে। এখন এখানে এই ব্যাংক স্টেটমেন্টটা আবার হচ্ছে একটা হলো এফডিআর করে রাখতে পারেন, অথবা দেখা যায় যে সেভিংস অ্যাকাউন্টেও রাখতে পারেন। তবে আমার মতে সেভিংসে রাখাটা ভালো, কারণ এফডিআর করলে দেখা যায় যে স্টেটমেন্টটা আসলে ছোট্ট হয়ে যায়, খুব ছোট একটা 1 পেজের অল্প একটু স্টেটমেন্ট হয়। আপনি যদি চেষ্টা করবেন যে স্টেটমেন্টটা বড় দেখানো, বা হচ্ছে যাবতীয় যে খরচগুলো আছে, এটিএম কার্ডের খরচ বা হচ্ছে অন্যান্য যে খরচগুলো করেন আপনি, তো দেখা যায় যে যদি সেভিংসে থাকে সেক্ষেত্রে দেখা যায় স্টেটমেন্ট একটু বড় আকারে হয়, তাহলে ভালো হয় যে আপনার ওরা ধরে নেয় যে এটা রিয়াল। কিন্তু অ্যাকচুয়ালি এফডিআর করলে দেখা যায় যে ছোটো একটা স্টেটমেন্ট হয়, তো অনেক সময় মনে করে যে এটা না, রিয়েল না, তখন আবার অনেকের কাছে চায় যে আপনার এই ফান্ড আসলো কোথা থেকে, কিভাবে আপনার ফান্ডগুলো হলো, এত টাকা কোত্থেকে আসলো, এগুলো ডিসকাস করতে হয়। সেক্ষেত্রে আরও বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। তাই চেষ্টা করতে হয় সেভিংসে রাখার জন্য। সেভিংসে রাখলে তাহলে হচ্ছে আপনি আর এত ঝামেলা পড়তে হয় না। যাই হোক, তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট আপনার শো করাবে, এটা ব্যাংকে দিবে। আপনি হচ্ছে ইউকেবিআই লিস্টেড যে ব্যাঙ্কগুলো আছে সেখানে গিয়ে আপনি হচ্ছে যদি বলেন যে আমার অফার লেটার আছে, আমি হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছি, তাহলে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিবে। ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট, তাহলে
ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনাকে হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট দেবে। সলভেন্সি ওই যেটা কথা বলছিলাম যে আপনার থাকা খাওয়ার খরচটা হচ্ছে আপনার কাছে আছে বা আপনার জমা আছে ব্যাংকে, এটা আপনি দেখাই দিয়ে দেবেন। তাহলে ব্যাংক সলভেন্সি এবং হচ্ছে স্টেটমেন্ট হয়ে গেল। এরপর আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, এরপর আদার্স যদি আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, সার্টিফিকেটগুলো থাকে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তাহলে এগুলো রেডি হয়ে গেলে আপনি মোটামুটি প্রস্তুতি শেষ। এরপর এখানে আরেকটি কথা বলে রাখি, এরপর আপনার কাছে চাইবে যে টিভি সার্টিফিকেট, অর্থাৎ এগুলো যদিও হচ্ছে আপনার ভিসার সময় লাগবে, তারপর আপনি হচ্ছে রেডি করে রাখবেন। যদি আপনার হচ্ছে 3-4 মাস হাতে থাকে, তখন হচ্ছে আপনার দেখা যায় যে একদম বিশেষ করে ইনটেকের নিয়ারলি চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় টিভি টেস্ট করতে একটু অসুবিধা হয়, তখন আর টিভি টেস্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, যেহেতু এই টিভি টেস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ। আর যদি আগে থেকেই নেওয়া থাকে তাহলে দেখা যায় যে 1 সপ্তাহের ভিতরে আপনি টিভি টেস্টের সার্টিফিকেটও পেয়ে যাবেন। তাহলে আপনার এই সমস্ত কাগজপত্রগুলো রেডি রাখলেই হচ্ছে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার ভিসা আশা করে ভিসা হয়ে যাবে এবং আপনি ইউকেতে চলে আসতে পারবেন খুব দ্রুত বেগে এবং খুব সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এই আর কি। তাহলে আপনি যদি খুব দ্রুত দেশ ত্যাগ করতে চান বা ইচ্ছা থাকে যে আপনি কীভাবে আসবেন, তাহলে এই নিয়মগুলো একটু ফলো করে আবেদন করেন। নিজেও করতে পারেন, নিজে না পারলে এজেন্সির সহযোগিতা নেবেন। তবে সব এজেন্সির সহযোগিতা নেবেন না, যারা হচ্ছে আপনার থেকে টাকা চায় বা হচ্ছে বলবে যে আপনার অফার এনে দিবে, আপনার এত টাকা দিলে আপনার অফার এনে দিবে, তারপরে যদি বলে যে আপনার টিউশন পে করে দিবে, তারপর বলবে যে এখন ইউনিভার্সিটি আপনার কাছে চার্জ করছে এত টাকা, এগুলো শুনবেন না। এগুলো মানেই হচ্ছে আপনার প্রতারক। এগুলো বলা বা টাকা জমা রাখা মানেই হচ্ছে প্রতারণার একটা ওদের ফাঁদ পেতে রাখে। তাই এগুলো লক্ষণ দেখা দিলে বুঝবেন যে আপনার সাথে ওরা প্রতারণা করতে যাচ্ছে। তাই আপনি এগুলো যখনই করবে আপনি চাইবেন যে দূরে থাকার জন্য, এদের কাছে আর যাবেন না। যারা অরিজিনাল এজেন্সি, তারা কখনো আপনার কাছে টাকা চাইবে না, বরং হচ্ছে আপনাকে বলে দিবে যে আপনার মেইলেই সব আসবে। ওরা বলার দরকার নাই, ওদের কাছে অপেক্ষাও করতে হবে না। আপনার ইমেল যে আইডি থাকবে, ওই ইমেল আইডিতে ইউনিভার্সিটি সরাসরি আপনাকে মেল করবে। আপনি কারো কথা শোনা লাগবে না এবং হচ্ছে টাকা পে করবেন আপনি ব্যাংকের মাধ্যমে সরাসরি ইউনিভার্সিটিতে। কোনো এজেন্সির মাধ্যমে বা কারো মাধ্যমে পাঠানোর দরকার নাই। কারো মাধ্যমে পাঠাতে গেলে দেখা যায় যে আপনি বিপদে পড়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে টাকা ঠিকমতো পাঠাবে না, বা পাঠালেও দেখা যায় যে আপনার কাছে বেশি চার্জ করতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার ব্যাংকের মাধ্যমে, ওই যে স্টুডেন্ট ফাইল ওপেন করার মাধ্যমে আপনি টাকাটা দেওয়ার জন্য। এতে করে যদি কোনো অসুবিধাও হয় তাহলে আপনি টাকাটা রিফান্ড পাবেন, এই আর কি। তাহলে আপনি চেষ্টা করবেন যে 3-4 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, আসার আগে। এই সমস্ত যে ধাপগুলো যদি অতিক্রম করতে পারেন তাহলে মোটামুটি ধরে নেবেন আপনার হচ্ছে ভিসা আশা করে সমস্যা হয় না, ভিসা পেয়ে যাবেন। এই আর কি। ভিসার জন্য কীভাবে কী করবেন সেটা লাগলে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। তা আপাতত আজকে এ পর্যন্তই, যে ইউনিভার্সিটি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে কত ফান্ড হলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি ভিসাতে ইউকে ইউনিভার্সিটির জন্য উপযুক্ত, এই আর কি। তো আশা করি সাথে থাকবেন, কথা হবে অন্য ভিডিওতে।